আমরা সকলেই জানি ডায়াবেটিস বা সুগার একটি প্রোগ্রেসিভ ডিজিজ। একবার হলে তা আর কোনোদিন ভালো হয় না। বিশেষত মেডিসিন ছাড়া কোনো রকমভাবেই ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায় না। কিন্তু 1989 সালে আমেরিকার এক বিজ্ঞানী, যার নাম জেরাল্ড রেভান, তিনি তার গবেষণাপত্রে যখন ইনসুলিন রেজিস্ট্যান্সের কথা জানান, তখন গোটা পৃথিবীর বিজ্ঞানী মহলে একটা সাড়া পড়ে এবং তখন থেকে বিজ্ঞানীরা ভাবতে শুরু করেন যে ডায়াবেটিস রোগ থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারি এবং এটা মেডিসিন ছাড়াই সম্ভব। আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব ডায়াবেটিস থেকে সত্যি কি সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব, যদি সম্ভব হয় সেটা কিভাবে। দেখুন, আমরা সাধারণত তিন ধরনের খাবার দাবার খাই: প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। যখন আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার খাই, সেই খাবার আমাদের পেটে যাওয়ার পর সেটা শোষণ হয়ে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজে কনভার্ট হয়। কিন্তু সেই রক্তের মধ্যে যে গ্লুকোজটা যায়, সেটা আমাদের সেল অর্থাৎ কোষ পর্যন্ত নিজে নিজেই যেতে পারে না। তার জন্য একটা বাহক বা ক্যারিয়ারের প্রয়োজন হয়, আর সেই বাহকটার নাম হলো ইনসুলিন। সুতরাং আপনারা বুঝলেন যে আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি, সেটা পেটে যাওয়ার পর ডাইরেক্ট আমাদের রক্তের মধ্যে গ্লুকোজে কনভার্ট হয়ে চলে যায়। কিন্তু ব্লাড থেকে সেই গ্লুকোজ কণাগুলো বা চিনির কণাগুলো আমাদের সেল অর্থাৎ কোষ পর্যন্ত একা একাই যেতে পারে না। তার জন্য এই ক্যারিয়ার বা ইনসুলিন নামক যে ট্রান্সপোর্টারটা আছে, সে আমাদের কোষ পর্যন্ত এই গ্লুকোজ কণা বা চিনির কণাগুলোকে পৌঁছে দেয়। আর এই গ্লুকোজ কণা বা চিনির কণাগুলো আমাদের সেল বা কোষের মধ্যে কেন প্রয়োজন? আমরা যে কাজকর্ম করি, সেই কাজকর্ম করার জন্য আমাদের শরীরে যে এনার্জি প্রয়োজন, সেটা কিন্তু এই গ্লুকোজ কণা থেকে আমরা পেয়ে থাকি। একটি ছোট্ট শিশুর যখন জন্ম হয়, তখন সৃষ্টিকর্তা তার শরীরে কিছু পরিমাণ ইনসুলিন দিয়ে দেন এবং এটাও সেট করা থাকে যে তার শরীরে যদি অতিরিক্ত ইনসুলিনের প্রয়োজন হয়, তখন আমাদের পাকস্থলীর নিচের দিকে একটি অর্গ্যান বা যন্ত্র আছে, যেটার নাম হলো অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। এ থেকে তখন অতিরিক্ত ইনসুলিনটা সে নিজে থেকে কিন্তু তৈরি করে নিতে পারবে। বর্তমান সময়ে শিশু এবং বড় অর্থাৎ ছোট থেকে বড় সকলেই কিন্তু অধিক পরিমাণে কার্বোহাইড্রেট, চিনি, গ্লুকোজ, লিকুইড সুগার এইগুলো কন্টিনিউয়াস কনজিউম করে যাচ্ছে। সৃষ্টিকর্তা জানতেন না যে এখনকার শিশুরা অধিকাংশ সময় পিৎজা, বার্গার এইগুলো খাওয়া পছন্দ করবেন এবং বড়রা অধিক পরিমাণে লিকুইড সুগার, মিষ্টি এবং হাই কার্বোহাইড্রেট যেগুলো আছে, সেগুলো অতিরিক্ত পরিমাণে খাবেন। যখন আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট যাবে, সেই কার্বোহাইড্রেট গ্লুকোজে কনভার্ট হয়ে আমাদের ব্লাড স্ট্রিম বা রক্ত স্রোতের মধ্যে চলে যাবে। সেই অতিরিক্ত গ্লুকোজ কণাগুলোকে সেল বা টিস্যু পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্যানক্রিয়াস কিন্তু অধিক পরিমাণে ইনসুলিন তৈরি করবে। আর এই অধিক পরিমাণে যে ইনসুলিনগুলো হবে, সেইগুলো বলপূর্বক আমাদের সেল অর্থাৎ কোষের মধ্যে গ্লুকোজগুলোকে ঢুকিয়ে দেবে। কিন্তু আমাদের সেল অর্থাৎ কোষের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, তার বাইরে কিন্তু সে আর গ্লুকোজ নিতে পারে না। ইনসুলিন রেজিস্ট্যান্সের ঘটনা এই কারণেই কিন্তু হতে দেখা যায়। অর্থাৎ আমাদের যে সেল আছে এবং বাইরে যে ইনসুলিন আছে, এদের মধ্যে একটা ব্যারিয়ার বা একটা দরজা তৈরি হয়। সেল চায় না আর গ্লুকোজ, তখন কিন্তু ইনসুলিন ক্ষমতা বৃদ্ধি দেখাতে শুরু করে। অধিক পরিমাণ ইনসুলিন তারা তাদের ক্ষমতার প্রয়োগ করে আমাদের শরীরে অতিরিক্ত যে গ্লুকোজগুলো আছে, সেগুলোকে জোরপূর্বক সেল অর্থাৎ কোষের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু একটা সময় এমন হয়, কোষগুলো তার দরজাকে আরও শক্ত এবং মজবুত করতে শুরু করে। তখন শরীরে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণও অতিরিক্ত বেড়ে যায় এবং ইনসুলিনের পরিমাণও অতিরিক্ত বেড়ে দেয়। ইনসুলিনগুলো রেজিস্ট্যান্স অবস্থায় থাকে। আর আমাদের শরীরে যখন নানা রকম সিমটমস বা কমপ্লিকেশন দেখা দেয়, আমরা ব্লাড টেস্ট করি, তখন ধরা পড়ে যে আমাদের ডায়াবেটিস হয়েছে। এইবার পালা হলো চিকিৎসার। সাধারণত দুটো মেথড আছে। একটা মেথড হলো যেটা দীর্ঘকাল ধরে আমরা অবলম্বন করে আসছি, সেটি হলো মেডিসিন বা ঔষধ। একজনের যখন ডায়াবেটিস ধরা পড়বে, তখন সে কিন্তু মেন্টালি উইক হয়ে যাবে, তার ডিপ্রেশন থাকবে, সে দ্রুত ডাক্তারের কাছে বা হসপিটালে যাবে এবং হসপিটালে যাওয়ার পর তাকে নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো করার পর মেডিসিন দেয়া হবে। আর এই মেডিসিন যখন সে খাবে, এই মেডিসিন আমাদের শরীরে গিয়ে আমাদের প্যানক্রিয়াস নামক যে যন্ত্রটা আছে, সেটাকে স্কুইচ করবে, তাকে বলপূর্বক বাধ্য করবে অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে।
প্যানক্রিয়াস আমাদের অধিক পরিমাণে ইনসুলিন তৈরি করবে। আর যখন ইনসুলিনের এই পরিমাণটা অধিক পরিমাণে বেড়ে যাবে, যেটা আমাদের শরীরে ছিল 50-100, সেই জায়গায় তৈরি হবে 400-500। সেই অধিক পরিমাণে যে ইনসুলিনগুলো তৈরি হচ্ছে তাদের মধ্যে একটা দলগত ক্ষমতা বৃদ্ধি হবে। আর এই বৃদ্ধি পাওয়া ক্ষমতায় অধিক ইনসুলিনগুলো আমাদের রক্তের মধ্যে যে অধিক বা মাত্রার অতিরিক্ত গ্লুকোজগুলো ঘোরাফেরা করছে সেইগুলোকে জোরপূর্বক বলপূর্বক আমাদের সেল বা টিস্যুর মধ্যে অর্থাৎ আমাদের কোষ কলার মধ্যে ঢুকিয়ে দেবে, তার শক্ত দরজাটাকে ভেঙে দিয়ে। অর্থাৎ কোষ কিন্তু চাইছে না যে আর গ্লুকোজের প্রয়োজন আছে, তার ক্যাপাসিটি ফুরিয়ে গেছে, তার আর গ্লুকোজের দরকার নেই, কিন্তু অধিক পরিমাণে ইনসুলিন তাদের ক্ষমতা জাহির করার ক্ষেত্রে তারা অতিরিক্ত গ্লুকোজগুলোকে সেল বা টিস্যুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের কোষ কলার মধ্যে এই যে অতিরিক্ত গ্লুকোজগুলো ঢোকানো হচ্ছে, যেগুলো আদতে মেডিসিন খাওয়ার ফলে হচ্ছে, মেডিসিন নিয়ে আমাদের প্যানক্রিয়াস স্কুইজ হয়ে গিয়ে যে অতিরিক্ত ইনসুলিনগুলো তৈরি হচ্ছে, তারা বলপূর্বক কোষের মধ্যে এই গ্লুকোজগুলোকে ঢোকাচ্ছে। কিন্তু আমাদের কোষের তো এত গ্লুকোজের প্রয়োজন নাই, তাহলে সেই গ্লুকোজগুলো হবে কি? আমাদের সেল বা কোষগুলো তখন একটা পন্থা অবলম্বন করে, সেই অতিরিক্ত গ্লুকোজগুলোকে তারা ফ্যাট বা চর্বিতে কনভার্ট করে দেয়। এতে আমাদের শরীরে কিন্তু আস্তে আস্তে সেল বা টিস্যুগুলোর মধ্যে ফ্যাটের পরিমাণ বাড়তে আরম্ভ করে। আর এই ফ্যাটের পরিমাণ যখন বাড়তে আরম্ভ করে তখন আমাদের শরীর আকার আকৃতিতে ধীরে ধীরে বেড়ে যায়, আমাদের শরীরে ওবেসিটি এসে যায়, আমরা মোটা সোটা মানুষে পরিণত হয়ে যাই। তাহলে হলো কি, আমরা চাইছিলাম যে মেডিসিনের মাধ্যমে আমাদের ডায়াবেটিসকে ঠিক করতে। ডায়াবেটিস তো ঠিক হয়ে যাচ্ছে, যখন আমরা মেডিসিন নিচ্ছি আমরা পরের দিন যখন টেস্ট করছি ডায়াবেটিস নর্মাল, কিন্তু ভিতরে এই ঘটনাটা হচ্ছে আমাদের সেলের মধ্যে অতিরিক্ত গ্লুকোজ ঠাসা হচ্ছে, সেই গ্লুকোজ ফ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে, আমাদের শরীরে ওবেসিটি এসে যাচ্ছে। যখন শরীরে গ্লুকোজ বা সুগারের মাত্রা বাড়া থাকে, রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজ থাকলে আমাদের শরীরে ওয়াটার রিটেনশন বেড়ে যায়। আর ওয়াটার রিটেনশন যখন বাড়ে তখন আমাদের ব্লাড ভলিউম বেড়ে যায়। অতিরিক্ত ব্লাডকে পাম্প করার জন্য আমাদের হার্টের কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে হয়, এতে আবার আমাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা এসে যায়। তাহলে মোদ্দা ব্যাপারটা হলো কি, আমরা চাইছিলাম ডায়াবেটিস ঠিক করতে, উড়ে এসে জুড়ে বসলো আরো দুটো সমস্যা, একটা হলো ওবেসিটি আর একটি হলো হাই ব্লাড প্রেশার। যখন রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজ থাকবে, সেই অতিরিক্ত গ্লুকোজকে আমাদের লিভার গ্লাইকোজেন রূপে স্টোর করবে। আর যখন লিভারের মধ্যেও স্টকের বেশি গ্লাইকোজেন জমে যাবে, সেই গ্লাইকোজেন থেকে লিভার আবার কোলেস্টেরল তৈরি করবে, ট্রাইগ্লিসারাইড তৈরি করবে। এই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড আমাদের ধমনীর মধ্যে প্লাক বা ব্লকেজ তৈরি করবে, এতে আবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অদূর ভবিষ্যতে আসবে। ধীরে ধীরে আমাদের লিভারের মধ্যে চর্বির পরিমাণ বেড়ে যাবে, যেহেতু কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড প্রচুর পরিমাণে লিভার তৈরি করছে এবং লিভারেরও একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, তার বাইরে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড জমলে লিভার কিন্তু ফ্যাটি হয়ে যাবে, ফ্যাটি লিভারের সমস্যা হবে। পরবর্তীকালে ইন ফিউচার ধীরে ধীরে কিডনির প্রবলেম হয়ে যাবে, কারণ রক্তের অতিরিক্ত গ্লুকোজকে ছেঁকে বের করার জন্য আমাদের কিডনিকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে, প্রয়োজনের থেকে বেশি পরিশ্রম করতে হচ্ছে। এতে কিডনির মধ্যে স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জেস এসে যাবে, কিডনির ভিতরে সেল টিস্যু আস্তে আস্তে ড্যামেজ হতে আরম্ভ করবে। তাহলে আমরা চাইছিলাম মেডিসিনের মাধ্যমে আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে। ডায়াবেটিস অর্থাৎ সুগারের লেভেল তো কন্ট্রোল হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে আমাদের শরীর আরও 5 থেকে 7টি রোগ বা ডিজিজ উড়ে এসে জুড়ে বসছে। আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন তিনি কিন্তু আপনাকে বলছেন ডায়াবেটিস ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ, এটা কোনোদিন ভালো হয় না, আপনাকে দীর্ঘদিন মেডিসিন খেয়ে যেতে হবে। 2-3 বছর পরে আপনাকে কিন্তু হার্টের জন্য মেডিসিন খেতে হচ্ছে, লিভারের ফ্যাট কমানোর জন্য, ব্লকেজ আর্টারিজের সমস্যাকে কমানোর জন্য, কিডনির সমস্যাকে কমানোর জন্য। অর্থাৎ এক টিফিন ওষুধ নিয়ে আপনাকে বসতে হচ্ছে, প্রতিদিন খাবার দাবারের থেকে মেডিসিনের পরিমাণটা আপনাকে বেশি খেতে হচ্ছে। এইবার আপনাদের আরেকটি মেথডের কথা বলি, যে আমাদের শরীরে গ্লুকোজ বা সুগারের মাত্রা বেড়ে যাচ্ছিল, তার জন্য আমরা মেডিসিন নিচ্ছিলাম এবং এর এগেনস্টে এতগুলো সমস্যা তৈরি হচ্ছে। তাহলে যদি আমরা কিছুদিনের জন্য এই কার্বোহাইড্রেট ইনটেকটাকে কমিয়ে দিই, তাহলে আমাদের রক্তের মধ্যে যে অতিরিক্ত গ্লুকোজগুলো আছে সেগুলো কিছুদিনের মধ্যে শরীর ব্যবহার করে ফেলবে।
রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা কমে যাবে, আমাদের সুগার লেভেল নর্মাল হয়ে যাবে। আর যখন সুগার লেভেল নর্মাল হবে তখন ইনসুলিন কম প্রয়োজন হবে, ইনসুলিন রেজিস্ট্যান্সের ঘটনাও ধীরে ধীরে কমে যাবে, আমাদের প্যানক্রিয়াস সঠিকভাবে কাজ করবে। যখন ইনসুলিন রেজিস্ট্যান্সের ঘটনাটা কমে যাবে তখন আমাদের সেল বা টিস্যুর মধ্যে অতিরিক্ত ফ্যাট তৈরি হবে না, শরীরের ওবেসিটি ধীরে ধীরে কমবে, লিভারের চর্বির পরিমাণ কমে যাবে। যখন ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স হবে তখন আমাদের শরীরে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমবে, হার্ট ডিজিজ হবে না, উচ্চ রক্তচাপের সমস্যা কমে যাবে। তাহলে হচ্ছে কি যে আমরা মেডিসিন খাচ্ছিলাম, এতে কিন্তু আমাদের রোগ ভোগের পরিমাণ বেড়ে যাচ্ছিল, ভালো হওয়ার কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছিলাম না, উল্টে রোগ ভোগে জড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু আমরা যদি খাবার দাবারটাকে কমিয়ে দিই, বিশেষত কার্বোহাইড্রেট ইনটেককে কমিয়ে দিই, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নর্মাল হচ্ছে, তাতে আরও 5-7টা যে রোগ ভোগ আছে সেইগুলো আসার সম্ভাবনা থাকছে না। তাহলে করতে হবে কি, এই ডায়াবেটিসকে চিরতরে নির্মূল করতে গেলে, একে কন্ট্রোল করতে গেলে আমাদের খাবার দাবারে ধ্যান দিতে হবে, আমাদের কার্বোহাইড্রেট খাওয়ার পরিমাণটাকে কিছুদিনের জন্য কমিয়ে দিতে হবে, এবং এটা যদি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুগার লেভেল বাড়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তাই যে কোনো লাইফস্টাইল ডিজিজ থেকে বা প্রোগ্রেসিভ ডিজিজ থেকে আমাদের মুক্তি পেতে গেলে দুটো জিনিসের খুব বেশি প্রয়োজন হয়, একটা হলো নলেজ আর একটা হলো ডিসিপ্লিন। ডায়াবেটিস থেকে আমরা যদি সম্পূর্ণভাবে মুক্তি পেতে চাই সেক্ষেত্রে আমাদের নলেজ কোনটা, যে কোন খাবারটা খেয়ে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বাড়ছে, সেই খাবারটাকে আমাদের কমাতে হবে, এবং এটা সম্পর্কে একটা স্বচ্ছ সূক্ষ্ম জ্ঞান আমাদের থাকতে হবে যে এই খাবারটা খেয়ে আমাদের গ্লুকোজের মাত্রা বা সুগারের লেভেল বাড়ছে, এটা হলো নলেজ। আর একটা বিষয় হলো, যখন আমরা জানছি যে এটাতে কার্বোহাইড্রেট আছে, এটা খেলে আমাদের গ্লুকোজের মাত্রা বাড়বে, তা সত্ত্বেও আমরা সেই খাবারটাকে কন্টিনিউয়াস খেয়েই যাচ্ছি, এটা কিন্তু আমরা ভুল করছি। এটা যদি আমরা জেনে যাই যে এই কার্বোহাইড্রেট খাবারটা একদমই আমার খাওয়া উচিত না, আমি এটাকে সম্পূর্ণভাবে বর্জন করব, এটা হলো ডিসিপ্লিন। তাহলে নলেজ এবং ডিসিপ্লিনকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, আমরা কিন্তু যে কোনো প্রকার প্রোগ্রেসিভ ডিজিজ বা লাইফস্টাইল ডিজিজ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারি। তাহলে আমরা দেখলাম যে একটা রোগ নির্মূল করতে গিয়ে আমরা যখন মেডিসিন নিতে যাচ্ছিলাম, উল্টে কিন্তু আমরা নানা রকম রোগ ভোগে জড়িয়ে পড়ছিলাম। সহজ কিছু ডিসিপ্লিন এবং নলেজ যদি আমরা আমাদের মধ্যে প্রয়োগ করতে পারি, যে কোনো প্রকার লাইফস্টাইল ডিজিজ থেকে আমরা মুক্তি পেতে পারি। আপনি যদি নিজে চান যে রোগভোগ থেকে মুক্তি পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসিপ্লিন এবং নলেজ নিজেকেই কাজে লাগাতে হবে। আপনি যখন কোনো রোগের মধ্যে পড়েন, বিশেষত ডায়াবেটিসে যখন আপনি ভোগেন, নানা রকম মানুষের কাছে আপনি যান এবং নানা রকম মানুষকে আপনি আপনার অর্থ দিয়ে দেন। আপনি যখন ডায়াবেটিসে ভুগবেন, ডাক্তারের কাছে যাবেন, তার কাছে আপনি আপনার অর্থ দেবেন, যার কাছে ব্লাড টেস্ট করবেন তাকে অর্থ দেবেন, যার কাছ থেকে মেডিসিন কিনবেন তাকে অর্থ দেবেন। এই ডায়াবেটিস রোগের ক্ষেত্রে শুধু যে অর্থ দিয়ে আপনি এর সমস্যাকে চোকাচ্ছেন তাই না, আপনি আপনার জীবন দিয়ে এই সমস্যাকে চোকাচ্ছেন। যখন আপনি একটি রোগে ভুগবেন তখন আপনার মেন্টাল উইকনেস থাকবে, সেলফ কনফিডেন্স কমে যাবে, প্রোডাক্টিভিটি কমে যাবে, আপনার যে লক্ষ্য বা ফোকাস আছে সেই দিকে আপনি ধ্যান দিতে পারবেন না, সেই কাজটা করতে পারবেন না, উন্নতির চরম শিখরে উঠতে পারবেন না। আর যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ধরনের রোগে, বিশেষত ডায়াবেটিসের সমস্যায় ভুগবে, তখন কিন্তু ওভারঅল আমাদের ন্যাশনাল যে প্রোডাক্টিভিটি বা গ্রোথ আছে সেটা নষ্ট হয়ে যাবে, আমাদের দেশ আগে বাড়তে পারবে না। তাই ডায়াবেটিস সম্পর্কে আপনি নলেজ রাখুন, ডিসিপ্লিন রাখুন, সতর্ক হন, সচেতন হন। শুধুমাত্র মেডিসিন না খেয়ে আপনার শরীরে যে খাবার দাবারগুলো বর্জন করতে হবে সেইগুলোকে বর্জন করুন, এবং যে খাবারগুলো খাওয়া প্রয়োজন সেগুলোকে খাওয়া শুরু করুন। আপনি কিন্তু ডায়াবেটিস থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। আর যদি আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান যে ডায়াবেটিসের ক্ষেত্রে কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার খাওয়া উচিত না, কিভাবে আপনার ডায়েট প্ল্যান করলে আপনি এই রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন, তাহলে এই দুটো ভিডিওকে আপনারা দেখতে পারেন। এই দুটো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে মেডিসিন বা ওষুধ ছাড়া নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিভাবে আমাদের চলা উচিত, কোন খাবারগুলো খাওয়া উচিত, কোন খাবারগুলো খাওয়া উচিত না, বা আমাদের আর কি করা উচিত। আজকে এই ভিডিওর মধ্যে দেওয়া নলেজগুলো যদি আপনাদের ভালো লাগে
অন্য আরও 5 জনের সঙ্গে শেয়ার করতে পারেন, তারাও উপকৃত হবেন। আর যদি আজকে এই ভিডিওর বিষয়বস্তু আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।